আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় মূলত চলমান বাংলাদেশের যে সংকটগুলো আমাদের যাচ্ছে, পুরোটাই তো আমরা খুবই অস্থিরতার মধ্যে আছি। কিন্তু আমরা আমাদের আজকের অতিথির সাথে সেনাবাহিনী এবং সেনাবাহিনীকে যে হুমকি দিল কিছু সমন্বয়ক, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তারপরে আমাদের জিও পলিটিক্স নিয়ে একটু কথা বলবো। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া থেকে তিনি একজন শিক্ষক এবং তিনি একজন মানবাধিকার কর্মী, অ্যাক্টিভিস্ট, টিটো সোহেল। টিটো ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। অসংখ্য ধন্যবাদ লোপা দিদি। অত্যন্ত ভালো লাগছে আপনাকে, বিশেষ করে টিপতে। এবং এখানে আসতে পেরে অত্যন্ত ধন্যবোধ করছি আমি। থ্যাংক ইউ। আপনি তো ধন্যবাদ। এর আগেও এসেছিলেন এবং আপনার এর আগে আমাদের দর্শকরা আপনার কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনেছে এবং পছন্দ করেছে। আশা করি এবারও তাদের ভালো লাগবে। টিটু ভাই, আমি সরাসরি কথাতে চলে যাই। আমি প্রথমে একটু সেনাবাহিনী নিয়ে জানতে চাই। বাংলাদেশের মানুষের এই জায়গাটা, এই বিষয়টা নিয়ে ভীষণ আগ্রহ, স্পেশালি রিসেন্ট সময়ে যা ঘটে গেল সেই বিষয়টা নিয়ে আমি বলতে চাই। গত মাসে হঠাৎ করে একটা খবর আসলো সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবেন, এমার্জেন্সি চলে আসবে, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবেন। এবং এটাও শুনলাম যে উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা মিটিং করছেন, কথা বলছেন। এই পুরো বিষয়টা নিয়ে আসলে কি হচ্ছে? কারণ সেনাবাহিনীর তো একটা বিশাল ভূমিকা আছে এবং সেনাপ্রধান নিজেই বলেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব জানমালের রক্ষা করার দায়িত্ব উনি নিয়েছিলেন। তো সেই অ্যাসপেক্ট থেকে আপনি কি বলবেন? আপনার মূল্যায়ন কি, ব্যাখ্যা কি? আচ্ছা, প্রথমে আমি বলে নিচ্ছি যে আসলে বাংলাদেশ সরকার এখন চালাচ্ছে কে, বা সরকার এখন কারা আছে। এটা হলো সেনাবাহিনী এবং জামাত। তার মানে এটা হলো আপনার সেই অনেকটা মধ্যযুগীয়, যেটাকে মধ্যযুগীয় ফ্যাসিজম যেটা আমরা আমরা বলি, যে ভাড়াটে আর্মি এবং রাজা, সামন্তবাদ এবং ভাড়াটে আর্মি, এই এই প্রক্রিয়ার মাধ্যমে এটা যদি আপনারা বুঝতে পারেন, তো বাংলাদেশের হুম। সেনাবাহিনীর ভূমিকাটা আপনারা বুঝতে পারবেন। এবং এই যে সেনাবাহিনী, এটা আপনি মনে রাখবেন যে এরা হলো ইসলামিক সৈন্যবাহিনী। এরা কিন্তু পিপলস রিপাবলিক আর্মি না। ওকে। তার মানে হলো, এটা কিন্তু একটা একটা অত্যন্ত মানে মানে একটা মানে কি বলে যে একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে এরা হলো রাজার বাহিনী, রাজবাহিনী। এরা কিন্তু জনগণের বা গণতন্ত্রের বাহিনী না। তো 71 সালে বঙ্গবন্ধুর একটা সুযোগ এসেছিল যে এই সেনাবাহিনীটাকে পিএলএ তৈরি করা, বা পিপলস রিপাবলিক আর্মি, যেটা চায়নায় আছে, রাশিয়াতে আছে, যারা মূলত বিপ্লবে অংশগ্রহণ করে, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে, এবং তারা জাতির সার্বভৌমত্ব রক্ষা রক্ষা করে। উনি কিন্তু ইচ্ছা করে এটাকে পুরোপুরি ডিজলভ করে দিতে পারতেন, কারণ আসলে বাংলাদেশ সেনাবাহিনীর দরকার নেই। এটা আমি বারবার লিখছি, অনেকে মনে করছেন যে আমাদের সার্বভৌমত্বের প্রতীক এটা সেটা। আসলে সার্বভৌমত্বের প্রতীক হলো জনগণ, নট সেনাবাহিনী। কারণ এরা হলো পেইড এজেন্ট, এবং যাদের বেশি টাকা থাকবে, যাদের বেশি শক্তি থাকবে, তাদের পক্ষ ধারণ করবে। এরা কখনো জনগণকে প্রতিনিধিত্ব করে না, কখনো করেনি, কখনো করছেও না এবং করবেও না। যদি না আর্মিটাকে বা সামরিক বাহিনীটাকে যদি সাবস্টেন্সিয়ালি যদি স্ট্রাকচার করা না হয়। এবং আপনার একটা এক্সাম্পল দিচ্ছি, যে 75-এ কি ঘটলো। বঙ্গবন্ধুকে মারলো, এই নেতৃত্ব কারা দিল? যারা পাকিস্তান আর্মি থেকে এসে, তারাই যাকে ডিফেক্টেড করেছিল তারাই মারলো, তাই না? কর্নেল তাহের, কর্নেল রশিদ, এই যে খুনির দল। কেন মারলো? কারণ আপনারা মনে করতে পারেন হ্যাঁ টাকা টাকা ছিল, কিন্তু আমি যেটা পরে জানলাম, কর্নেল ফারুককে বা রশিদকে মাত্র $20,000 দিয়েছিল সিআইএ। চিন্তা করতে পারেন, $20,000 জন্য একটা দেশকে ধ্বংস করে দেওয়া। কিন্তু আসলে কেন মারলো, সেটা হলো যে এরা সবাই ছিল পাকিস্তান আর্মির ট্রেইনড কর্মকর্তা বা অফিসার, ঠিক আছে? তো প্রতিটা সামরিক বাহিনীতে একটা অংশ থাকে, ট্রেনিং একটা অংশ, যেটা বেসিক ট্রেনিং যেটা হয়, যেটা 2 বছরের ট্রেনিং মিলিটারি একাডেমিতে হয়। তার প্রধান অংশ হলো ইনডক্ট্রিনেশন, ঠিক আছে? তো ওটা করে কি, ওটা আর্মির মানে সবার তো আপনার মানে আপনার ফিজিক্যালি ফিট, তারা আর্মস চালাতে জানে, কিন্তু ইনডক্ট্রিনেশনটা কিন্তু মেইন ভূমিকা আর্মির। ওটা বলে যে ওদেরকে যখন ট্রেনিং দেওয়া হয়েছিল, ওদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল যে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। এখনো সরকার চালাচ্ছে বাংলাদেশ আর্মি এবং জামাত। ডক্টর ইউনূস হলো একজন ফাসাদ, একটা মাত্র মাস্ক মাত্র, তার পিছনে বসে এরা সরকারটা চালাচ্ছে। এবং আর্মি সরকার চালাচ্ছে কিভাবে? আর্মির হাতে অনেকগুলো আপনার ইনস্টিটিউশন আছে,
সেনা কল্যাণ সংস্থা, বড় বড় কন্ট্রাক্ট, বড় বড় ফ্যাক্টরি ওদের হাতে আছে। এক্স্যাক্টলি সেই মডেলটা পাকিস্তানেও চলছে, ঠিক আছে। এবং জামাত সব ব্যাংক, বিমা, এটা সেটার মালিক হলো জামাত। তো যেটাকে আমরা বলি কর্পোরেট, যখন সরকার চালায় একটা কর্পোরেট তন্ত্র, তখন এটাকে আমরা ফেসিজম, সেটা হচ্ছে এখানে। এটাকে ক্লিয়ার হলো আপনার কাছে? মানে আই নো ইটস এ ভেরি কমপ্লেক্স ইয়ে। এবং যেটা 5ই আগস্টে ঘটলো, আর্মিকে টাকা দেওয়া হলো, প্রচুর টাকা। ওই যে আপনার কোটি কোটি টাকা এসে $1 বিলিয়ন টোটালি খরচ হয়েছে। রিজিম চৌধুরী মাঝে মাঝে বলেন যে 1 বিলিয়ন টাকাটা ইনভেস্ট করা হয়েছে। টাকাটা কারা পেয়েছে? মূলত গেছে আর্মিতে, মূলত গেছে জামাতে, এবং কিছু ইয়াং ছেলে মেয়ে, ওই যারা আপনার সমন্বয়কারী বলেন, ওরা তো অল্প টাকা পেয়েছে, তাই না? কিন্তু আসলটা কারা পেয়েছে? মিলিটারি, তাই না? এবং ওদের এটা ওদের একটা বিজনেস আপনার ট্রানজেকশন, আর কিচ্ছু না। আমাদের অনেক লোকজন মারা গিয়েছে, হাসিনাকে চলে যেতে হলো, প্রচুর আওয়ামী লীগের মার খাচ্ছে, আলটিমেটলি ওদের কাছে কি? আর্মির কাছে তো ইটস এ বিজনেস, মেকিং মানি, তাই না? একটা সরকার, একটা দেশের অর্থায়নে যে বাহিনীটা গড়ে উঠেছে, তারা আলটিমেটলি আমেরিকার পক্ষে কাজ করছে, ইংল্যান্ডের পক্ষে কাজ করছে, তারপরে চায়নার পক্ষে কাজ করছে, তাই না? দেশের সার্বভৌমত্ব করতে থেকে। আমি জানি ইটস ভেরি কমপ্লেক্স। আমি না, খুব সংক্ষেপে কমপ্লেক্স নিয়ে। হলো, আমি আমি মনে হয় কিছুটা আপনার কথাটা বুঝতে পারছি। সেই প্রসঙ্গে তাহলে একটা কথা বলি। হুম। যখন নাকি মানে জানুয়ারিতে তো বিদেশি মানে আমেরিকার যেই জোরে যারা এই ডিপ স্টেট বলেন বা যারা এই যে হুম। বাইডেন প্রশাসন বলেন, যারা এই পুরা প্ল্যানটার সাথে যুক্ত ছিল, মানে ক্লিন্টন আহ, পরিবার, প্রফেসর ইউনুসের ফ্রেন্ড, তো এইটাই তো লিঙ্ক আপ ছিল। তো এই লিঙ্ক আপ তো হ্যাঁ। আসলে ছুটে গেছে, এবং সেটা ওভাল অফিস থেকে বলা হয়েছে যে 2 সদস্য বিশিষ্ট কোম্পানিকেও $29 মিলিয়ন এখানে ইনভেস্ট করছে, এরকম হয়েছে ইউএসএইড এর মাধ্যমে। এখন তো একটা এনজিও কে, গভর্নমেন্টে হ্যাঁ হ্যাঁ। নেই, একটা এনজিও কে দিয়েছে, তাই না? হুম। এখন তো বাইডেন গভর্নমেন্ট নেই, চলে গেছে। এখন এসছে হুম। ট্রাম্প গভর্নমেন্ট, রাইট? হুম। এবং এসে কিছু পরিবর্তন হচ্ছে না, আমি সেটা বলবো না, কিন্তু এর পরে এই যে কয়েকদিন আগে যে আর্মিকে যে উম, সরাসরি একজন সমন্বয়ক আর্মিকে নিয়ে আহ, যে অডাসিটিটা দেখালো, বলল যে হুম। আর্মি আর্মি সাথে তাদের কথাবার্তা হয়েছে, আর্মি তাদেরকে বুঝিয়েছে, তারা চেয়েছে রিফাইন্ড আওয়ামী লীগ আসুক, ব্লা অ্যান্ড ব্লা। এবং একজন ব্যারিস্টার সাথে একজন আইনজীবীও ছিলেন, তারা বললেন যে আর্মি গুড়িয়ে দিবেন, আর্মি করে দিবেন, আর্মি উড়িয়ে ফেলবেন, আর্মি থাকবে না, সেনাবাহিনী থাকবে না, সেনা হেডকোয়ার্টারকেই করে ফেলবেন। এই যে একটা হুমকি দেওয়া, এটা তো একটা হুমকি দেওয়া। কিন্তু হুম। তখন যে এজেন্ডাটা নিয়ে যদি আর্মি আম, শেখ হাসিনাকে ব্যাক নাও করে থাকেন, সেই এজেন্ডার থেকে তো ওনারা চলে আসার কথা এতদিনে। কারণ গভর্নমেন্ট, হুম। আমেরিকান গভর্নমেন্টও তো বদলে গেছে, তারপরেও হুম। আর্মি আর্মি চুপ কেন? আচ্ছা, সেখানে আমি বলছি আপনাকে আবার, আমি যে আগের ইন্টারভিউতে একটা কথা বলেছিলাম যে এই ইয়েটা, যে এই যে কুটা হলো কেন, আমি এটাকে কু মনে করি। ইট ইজ নট অ্যাবাউট হাসিনা। হাসিনার যেটা হয়েছে সেটা হলো, বা আওয়ামী লীগের যেটা হয়েছে, ওরা বাংলাদেশকে নিউট্রাল, হাসিনা এটা অবশ্য তার বড় একটা ক্রেডিট যে সে বাংলাদেশকে নিউট্রাল রেখেছিলেন। সে চায়না, রাশিয়া, ইন্ডিয়া এবং আমেরিকা, তিনটা দেশকে নিয়ে সে মাঝামাঝি অবস্থান করিয়ে অনেকটা নেহেরুর মতোই 3 দেশ থেকে সুবিধা নিচ্ছিলেন। কিন্তু আমেরিকা চাচ্ছিল যে বাংলাদেশ কোয়াডে জয়েন করুক। ওই কোয়াড নিয়েই কিন্তু এটা শুরু হলো, যে আলটিমেটলি একটা সরকারকে, যেহেতু আওয়ামী লীগ গণতান্ত্রিক শক্তি, তাদেরকে ভোটে সরানো যাবে না, কাজে একটা কু করে সরানো হলো তাকে, ঠিক আছে। ইউনুস হলো ক্লিনটন, মানে আমেরিকার যে ডিপ স্টেট, এটা কিন্তু ডিপ স্টেট শুধুমাত্র ওটা আমেরিকা না, ডিপ স্টেট হলো ডেমোক্রেটিক পার্টি ডিপ স্টেট এবং রিপাবলিক পার্টি ডিপ স্টেট। তো ইউনুস ছিল মুখ্যত ডেমোক্রেটিক পার্টি ডিপ স্টেট, যেটার মেইন ফান্ডার ছিল সরোস সরস। এবং ক্লিন্টন, তাই না? এখন যেহেতু ওরা ক্ষমতা নাই, ইউনুসের ইয়েটা কমে গিয়েছে, টাকা আসছে না। কারণ আপনি যখন ডেমোক্রেসি থাকবে না, তখন আপনাকে প্রচুর টাকা খরচ করতে হচ্ছে ওই ফ্যাসাদটাকে রক্ষা করার জন্য। সে টাকাটা সে পাচ্ছে না। কিছু টাকা ওই ছেলেরা চাঁদাবাজি করে তোলার চেষ্টা করে, জামাত ব্যাংক ট্যাঙ্ক দখল করেছে, কিন্তু এই টাকাটা এনাফ না, ঠিক আছে। যার ফলে আপনার ইউনুস চলে গেল চায়নাতে, কারণ চায়না হলো সেকেন্ড মোস্ট পাওয়ারফুল, অথবা ইকোনমিক্যালি মোস্ট পাওয়ারফুল কান্ট্রি। কিন্তু ওখানেও সে আলটিমেটলি হালে পানি পায়নি। কারণ চায়না একটা অত্যন্ত চালাক, অত্যন্ত স্মার্ট একটা কান্ট্রি, এবং তারা খুব মানে ফরওয়ার্ড থিঙ্কিং। ওরা কখনো একটা অবৈধ সরকারের সাথে বা রেজিমের সাথে কখনো কোনো লং টার্ম কমিটমেন্টে যাবে না, যেটা যায়নি, ঠিক আছে। এখন যেহেতু আমেরিকা পাচ্ছে না, চায়না পাচ্ছে না, সে গিয়ে এখন হাত পা ধরে ইয়ের পাশে গিয়ে শুধু ফটোশুট করবো মোদির পাশে, ঠিক আছে। দিস ইজ ইউনুস।
আর এখানে যেটা দেখবেন বাংলাদেশে এখন যদি বুঝতে পারেন, ইট ইজ এ ট্রায়াঙ্গল, মানে একটা ট্রায়াঙ্গল ফ্যাক্টর, ওয়াকার, আর্মি, জামাত এবং ইউনুস। এবং এই এই ট্রায়াঙ্গলটা এমনই জিনিস, একটা যদি খুঁটি চলে যায়, মানে নড়ে যায়, এভরিথিং উইল কোলাপস। ধরেন আসলে ক্ষমতাটা নিল কে? আর্মি নিয়েছে ক্ষমতা, ঠিক আছে, কিন্তু আর্মি কেন পাবলিকলি ক্ষমতা নিতে পারছে না? ওরা কেন বলছে না আমরা ক্ষমতা নিচ্ছি, আমরা বাংলাদেশ চালাচ্ছি? যদি হুম। এটা করে, এটা যদি প্রকাশ করে, তাহলে আর্মি $30 মিলিয়ন কন্ট্রাক্ট হারাবে, ইউএস পারমিট। কারণ ওকে। আর্মির একটা প্রতি বছর ওরা $30 মিলিয়ন পাচ্ছে বাংলাদেশ সৈন্যবাহিনীকে, ওরা জাতিসংঘে মিশনে পাঠিয়ে। এই টাকাটা চলে যাবে, ঠিক আছে। এই টাকা যদি চলে যায়, তাহলে আপনার ওয়াকারের যারা অন্য যারা জেনারেল আছে তারা এটা মানবে না, কু করবে ওর বিরুদ্ধে, ঠিক আছে। কাজেই ওটা তাকে মানতে লাগবে। এখন যদি জামাত আসে, জামাত আসলে দেশে বিপ্লব শুরু হয়ে যাবে, কারণ জামাতের ভোট হলো 3%। এখনো বাংলাদেশে যতই লোকজন বলো না কারণ, মানে বাংলাদেশে জামাতি হয়ে গিয়েছে, এটা হয়নি। মানুষ এখনো বাংলাদেশে মানুষ জামাতকে চায় না, ঠিক আছে। আর ইউনুস নিজে কিছুই করতে পারবে না, কারণ ইউনুসের কিছুই নাই। তাহলে সে হলো একটা ফ্রড। সে শুধু চাপাবাজি করে ধাপ্পা দিয়ে চলে এসছে এখানে। যে ওয়াকারের দেশদ্রোহিতার কারণে ওর শাস্তি হওয়া উচিত। কারণ হলো কি, সে ব্রিচ করেছে, সে অমান্য করেছে প্রধানমন্ত্রীর আদেশকে। ও যদিও চেষ্টা করেছে ওকে গান্ধীবাদী হিসেবে দেখাতে, আলটিমেটলি হি ব্রিজড। ও ওর কমান্ড, তার যে সুপেরিয়র মানে প্রাইম মিনিস্টারের কমান্ড শোনেনি 5ই আগস্টে। 4ই আগস্টে শুনলে পরে আর্মির হাতে এনাফ ক্যাপাবিলিটি আছে ওই এদেরকে ঠেকানোর, যেসবকে ভাড়াটে বাহিনীকে ঢাকাতে নিয়ে গিয়েছিল জামাতিরা, ঠিক আছে। তো এখন ইউনুস কিন্তু কখনো বলছে, সরি নট ইউনুস, আমি বারবার ইউনুস চলে আসি, ওয়াকার কিছু কখনো কিন্তু বলছে না যে আর্মি জঙ্গিদেরকে ঠেকাতে পারবে না। ও সরাসরি কোনো স্টেটমেন্ট দিচ্ছে না। ও বলছে হ্যাঁ ওদের অস্ত্র আছে, এটা সেটা আছে, কিন্তু কখনো বলছে না যে বাংলাদেশ আর্মি ক্যাপাবিলিটি নাই জঙ্গিদেরকে ঠেকানোর। এরা কোন কারণে পাকিস্তান আর্মির বা আইএসআই এর অধীনত্ব কেন মানলো? যেমন আপনি জানেন যে বঙ্গভবন যখন, সরি, 32 নম্বর যখন ভাঙা হলো, এটা নাকি ভাঙা হয়েছে আইএসআই এর ডিরেক্ট নির্দেশনায়। বাংলাদেশ আর্মির সেনাপতি কিভাবে শপথ নিয়ে হলেও পাকিস্তান আর্মির আনুগত্য স্বীকার করে? এটা এজন্য করছে কারণ হি ইজ পার্ট অফ দ্য খেলাফত, হি বিলিভস ইন দ্য খেলাফত, ঠিক আছে। এবং ওয়াকারের সাপোর্ট ছাড়া বা এন্ডোর্সমেন্ট ছাড়া এটা কখনো সম্ভব না। আপনি হয়তো বলতে পারেন কেন ওয়াকার এটা করবে, ঠিক আছে। দুটো কারণে আছে। আমি মনে করি ওয়াকার ইজ এ ভেরি অ্যাম্বিশাস ম্যান, কিন্তু ও ঠিক জিয়া বা এরশাদের মতো অ্যাগ্রেসিভ না। খিলাফত মানে হলো দ্য রুল অফ দ্য খলিফা। আমার যেটা মনে হচ্ছে, ওয়াকার সে চাচ্ছে যে এটা খলিফা হয়ে সে এটা একটা সময় গ্রহণ করবে আর কি, ঠিক আছে। ইট ইজ পার্সোনাল অ্যাম্বিশন। আর যদি রাজনীতিতে আসেন, তাহলে হলো যে যখনই তুলসী গাবার্ড এখানে এলো এবং সে সরাসরি বলে দিয়েছে যে আমার হাতে সব তথ্য আছে, এবং তুলসী গাবার্ড এবং অরিজিৎ দোভাল একসাথে কাজ করছে, এবং ওরা জানে যে ভারতের জন্য এই জঙ্গিবাদটা একটা এক্সিস্টেন্সিয়াল একটা সমস্যা, এটা সবসময় থাকবে। তো ভারতের যেটা পলিসি, ওরা হলো যে আমরা সবার বন্ধু, আমরা কারো শত্রু নই, সেই গান্ধীর ফরেন পলিসি। এখন গান্ধীবাদী ভারত পলিসি। পলিসি, হ্যাঁ, গান্ধী নেহরুর পলিসি। এখন এটা, এবং মোদী হলো নির্বাচিত আপনার প্রধানমন্ত্রী, মোদী নিজেও এটাকে ভাঙতে পারছে না ফরেন পলিসিটা, ঠিক আছে। কাজে এখন ওদেরকে যা করতে হবে, যেটা ওরা পাকিস্তানে করছে, ওরা সরাসরি যুদ্ধে না গিয়ে আপনার ভিতর থেকে এদেরকে মানে আপনার কন্ট্রোলে কন্টেইন করছে আর কি। একটা প্রসঙ্গ এখানে আমি বলি, আপনি আমাকে মাঝখানে কিন্তু কথার মাঝখানে বললেন যে এই যে হুম, পাকিস্তান থেকে যে আইএসআই অফিসার গুলো এসছেন, তারা বিভিন্ন হুম, আর্মির বিভিন্ন হেডকোয়ার্টার সিলেট টিলেট এখানে যে তারা তাদের হুম। কার্যক্রম করছেন, তারা ড্রোন দিয়ে কোঅর্ডিনেটর দিয়ে তারা ইভেন তো ইন্ডিয়ার গতিবিধিও লক্ষ্য রাখছেন। ইন্ডিয়া কি আসলে, তাদের তো ফরেন পলিসি আছে, তারা যে কোনো রাষ্ট্রে, এটা তো জাতিসংঘেই আছে না, যে ওদের কোনো যদি বহির্বিশ্ব থেকে কোনো রাষ্ট্রকে কেউ অ্যাটাক করার কথা যদি ওরা চিন্তা করে বা প্রমাণ হয়, তাহলে ওই রাষ্ট্র নিজেকে সেভ করার জন্য পাল্টা অ্যাটাক করতে পারে। তা এই যে ঘটনাগুলো বাংলাদেশে বারবার হচ্ছে, তো ইন্ডিয়া একদম চুপই করে আছে। মানে ওদের তো ফরেন পলিসিটা আসলে আমি এটা মানে আমি বুঝি না আর কি, বুঝতে পারছি না। না, এটা হচ্ছে আসলে, আমার দেখেন মনে হয় এটা আসলে কিন্তু দর্শকরাও বুঝতেছে না, মানুষও বুঝতেছে না। না না, কেন হচ্ছে আমি বলি, যদিও আমরা ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ নট রাশিয়া, যেটা আমার মনে অ্যাসেসমেন্ট করতে, ওদের যদি ওরা মাত্র, ওরা হলো একটা উঠতি শক্তি, তাই না, উঠতি হুম। একটা
মানে সুপার পাওয়ার হচ্ছে। ওদের অনেকগুলো ল্যাকিং আছে, কারণ ভারত তো আমাদের থেকে খুব ভেরি ডিফারেন্ট কিছু না। তো ওদের আর্মি কেপেবল, বাট ওদের ইন্টেলিজেন্স নট ভেরি কেপেবল। ঠিক আছে, তো যেমন ধরেন আপনি বলতে পারেন যে বাংলাদেশ ভারতে একটা মৈত্রী চুক্তি হয়েছিল 71-এ, ঠিক আছে, বঙ্গবন্ধু হুম এবং ইন্দিরা গান্ধী। এবং ওই চুক্তিতে স্পষ্ট লেখা আছে, ভারত যদি বাংলাদেশ সাহায্য চায়, ফর এক্সাম্পল যদি মিলিটারি, ভারত তাকে মিলিটারি দিয়ে সাহায্য করবে। হুম এবং যদি ভারত সাহায্য চায় বাংলাদেশের কাছ থেকে, বাংলাদেশের জিনিসটা করবে। যেটা যেমন হাসিনা করেছিলেন, যে হাসিনা একদম স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন যে বাংলাদেশের মাটিকে উনি ভারতের বিরুদ্ধে জঙ্গিবাদে কখনো হেল্প করবেন না বা কখনো দিবেন না, এই অবস্থায় কখনো করবেন না। ঠিক আছে, এবং এটা উনি 12 বছর মেনে চলেছেন যে কোনো জঙ্গিবাদ এখানে, আপনি জানেন যেখান থেকে আপনি যদি 2004-5 সাল বাংলা ভাইটাই দেখেন, ভারতে হ্যাঁ মানে প্রচুর হ্যাঁ, উনি শক্ত হাতে বাংলাদেশ দমন করেছেন। হ্যাঁ, এবং উনি সম্পূর্ণ কন্টেন্ট করে, বাট শি কুড নট কন্ট্রোল, বাট শি কন্টেন্ট। এখানে প্রথম যে শুরু হয়েছে এই যে 5ই আগস্ট, এটা মূলত হলো একটা আমেরিকান অ্যাটেম্পট, সরি ইউএস ন্যাটো অ্যাটেম্পট হুম অ্যাগেনস্ট হুম ব্রিক্স। ঠিক আছে, তো ব্রিক্স। তো এখানে দেখেন, এবং স্পেসিফিক এটা অ্যাগেনস্ট ব্রিক্স এবং স্পেসিফিক্যালি অ্যাগেনস্ট ভারত। আমেরিকার যেটা টার্গেট ছিল যে ভারতের বর্ডারে একটা জঙ্গি বাহিনী বসিয়ে দিয়ে, বা বাংলাদেশে একটা জঙ্গি হাব বানিয়ে, এটা বানালে ভারত কি করবে, নিজের প্রোটেকশনের জন্য পুরো বর্ডারে তারা সৈন্য মোতায়েন করবে, আরো মিসাইল বসাবে, টিসাইল বসাবে। এবং এটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার, যে ভারতের এত টাকা পয়সা খরচ করতে হবে এই বাংলাদেশ বর্ডারকে রক্ষা করতে গিয়ে, বাংলাদেশ পাকিস্তানে, যে ভারতের ইকোনমি নিচে নেমে যাবে। এবং আপনাকে আমি বলেছিলাম যে ব্রিক্স এর মেইন স্ট্রেংথ হলো ইকোনমি। ওরা কিন্তু ইটস নট এ ওয়ার অ্যালায়েন্স বা শক্তির কোনো অ্যালায়েন্স না, এটা হলো ইকোনমি অ্যালায়েন্স, তাই না? ওরা জানে যদি ইকোনমিক্যালি ওরা অ্যাডভান্স করতে পারে এবং ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, তাহলেই আমেরিকান বা ন্যাটো হেজেমনি ওরা ভেঙে ফেলতে পারবে। এবং এটা হয়েছে কিন্তু। আমেরিকা এখন $34 ট্রিলিয়ন ডেট, ইউরোপের ইকোনমি ভেঙে গিয়েছে। তো সারা বিশ্ব মানে আমেরিকান সেই ট্র্যাডিশনাল যে সাম্রাজ্যবাদ যেটা ছিল, সেটা কিন্তু ভারত চায়নার উপরে নির্ভরশীল। তো যদিও বাংলাদেশে আপনার করেছে, আপনার ওরা মানে কি বলে যে করিয়েছে, কিন্তু আসল উদ্দেশ্য হলো ভারতকে ইকোনমিক্যালি আপনার বসিয়ে দেওয়া। তো ভারত কেন সেটা যাবে? এখন যদি সৈন্য নামাতে হয় তাহলে যুদ্ধটা হবে, যুদ্ধ হলে ওদেরকে ইনভেস্ট করতে লাগবে, এবং এটা লং টার্ম একটা, ওই যেটা আফগানিস্তানে হয়েছিল, এটা ভারত যেতে চাচ্ছে না। কারণ হলো মোদি এবং জয়শঙ্কর তারা খুবই বুদ্ধিমান মানুষ। তাদের কারণ হলো তারা ইকোনমিতে নিয়ে যেতে চায়, নট আপনার থ্রু কি বলে সামরিক ক্ষেত্রে। বুঝতে পারছেন, যার জন্য ইন্ডিয়া পাঠাচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যদি দেখেন যে এত বছর ধরে মানে প্রায় 57 ইয়ার্স, তাই না, যে পাকিস্তান কাশ্মীরকে কেন্দ্র করে ভারতে এই ঝামেলাটা বাজিয়ে রেখেছে, তাই না? ঝামেলাটা আছে। তো এবং ওদের ভারতের প্রচুর টাকা পয়সা খরচ হয়েছে, কোটি কোটি টাকা, মানে শত শত কোটি টাকা খরচ হয়েছে এটাকে কন্টেন্ট করতে গিয়ে। কিন্তু এখন যে ভারতের স্ট্র্যাটেজি নিয়েছে, পাকিস্তানে ভেঙে যাচ্ছে, হ্যাঁ না? ওদের জন্য এটা মাচ মোর এফেক্টিভ স্ট্র্যাটেজি, মানে ভারতের জন্য টাকা পয়সা খরচ হচ্ছে না, শক্তি বর্ডারের বাইরে থাকছে, ওরা দে আর নট ইমপ্লিকেটেড, ওদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না, কিন্তু কাজ হচ্ছে। তো একই ফর্মুলা ইউজ করে বাংলাদেশে এটা হবে, আপনার ওয়াকারই এটা করবে, ওয়াকারকে ফোর্স করা হচ্ছে। তো ওয়াকার যেটা করছে না, ও ভারত এবং আমেরিকার মধ্যে মানে একটা ভ্যাসিলেট করছে, দোদুল্যমানতা দেখাচ্ছে। কিন্তু এটা করছে কারণ এটা ওর লাভের জন্য। যদি নির্বাচন ঠেকাতে পারে, যদি আওয়ামী লীগ ভেঙে যায়, বিএনপি ভেঙে যায়, তাহলে আলটিমেট লাভটা কার হচ্ছে? ওরই লাভ হচ্ছে, তাই না? এখানে আর্মি হলো জামাতের চেয়েও বড় ফ্যাক্টর, কারণ জামাতের কোনো ক্রেডিবিলিটি নেই। বাংলাদেশের জামাত কখনো 3%-এর বেশি ভোট পায় না। কিন্তু এখানে জিয়াউর রহমান ছিল 5 বছর, এরশাদ ছিল প্রায় 10 বছর, তাই না? তো আর্মির একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, এবং যেহেতু ইসলামিক কালচারটা একটা সামরিক কালচার, এখানে কিন্তু আর্মি, এবং বাংলাদেশে আপনি দেখেন বাংলাদেশ মানুষ কিন্তু গণতান্ত্রিক না। আমাকে অনেকে বলে হাসিনা কি নেত্রী বলেছিলেন, কেউ নেত্রীকে বিশ্বাস করেনি। তা নেত্রী সেই জুলাই মাসে বলেছিলেন যে আমেরিকা সেন্ট মার্টিন নিতে যাচ্ছে, এক সাধারণ লোক আমার বিরুদ্ধে সন্তোষজনক করছে, তখন কেন লোকজন সাবধান হয়ে এটাকে কেন বন্ধ করে দিল না? এখন প্রায় কোট করা হয় আপনার আমেরিকান ওই যে কি বলে রুবেনের আর্টিকেল আসছে, এই আর্টিকেল মাইকেল আছে। রুবিন। কিন্তু হ্যাঁ হ্যাঁ, কিন্তু হাসিনা তো জানতেন, নিজেই জানতেন এগুলো যেগুলো হচ্ছে। আপনার হাসিনার সাথে ল্যাভরভকে দেখা করেছেন মে মাসে, রাশিয়া ওদের নেভাল বেস নেভাল বোট পাঠিয়েছিল মার্চের দিকে, সবাই জানতেন। কিন্তু বাংলাদেশ মানুষ কেন তাদের নেতৃত্বকে বিশ্বাস করে এটাকে ঠেকানোর ব্যবস্থা করলেন? আমার মনে হচ্ছে বাংলা ইসলামিক যেটা মেন্টালিটি বা মুসলিম বাংলার মধ্যে একটা সামন্তবাদী সামরিকবাদী একটা মনোভাব কাজ করছে, এই এটির জন্য বাংলাদেশ করতে পারছে না, যেটা পশ্চিমবঙ্গ পারছে, ভারত পারছে, কিন্তু আমরা পারছি না। ভারতের ইন্টারেস্টও তো এখানে কমন, বিকজ আপনি দেখেন এক কাশ্মীর নিয়ে
বছরের পর বছর তাদের যে পরিমাণ হ্যাপা পোহাতে হচ্ছে, সেখানে হুম, সমস্ত দিকে বাংলাদেশ, বাংলাদেশ যদি সত্যি সত্যি এরকম একটা খিলাফতি বা এরকম উগ্র মৌলবাদ বা জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত 100% হয়ে যায়, সেটা তো আলটিমেটলি ভারতের জন্য খুবই একটা ভয়াবহ ব্যাপার হবে। হ্যাঁ। আমাদের তো দুর্ভাগ্য, আমরা তো পড়ে গেছি, কিন্তু তারপরেও আমি বলবো যে আপনার ব্যাখ্যাটা কি যে এত কিছুর পরে ঠিক নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস সাক্ষাৎ করলেন, তার ঠিক 1-2 দিন আগে যে চায়নাতে আরেক কথা, চিকেন নেকের কথা বলে আসলেন, সেভেন সিস্টারের কথা বলে আসলেন, তারপরে এখন নরেন্দ্র মোদীর সাথে দেখা করলেন। এবং আপনার কি মনে হয় যে ভবিষ্যতে কি খুব অতি দ্রুত কি কোনো পরিবর্তন বা চেঞ্জেস দেখতে পাবো, কিছু মনে হয় আপনার? আচ্ছা, আমি এটা একটু ব্যাখ্যা করি যে আপনি যখন মানে দুটো দেশ যখন আপনার কি বলে যে পররাষ্ট্র ভিত্তিতে কাজ করে, মিটিং গুলো করে, তখন এর কয়েকটা স্তর থাকে আপনার। একটা সচিবালয়ের মাধ্যমে হয়, একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হয়, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হয়, এবং যেটা টপ লেভেলে যেটা হচ্ছে যে আমি এটা টোটাল এটা দেখেছি আমি, যে আপনার মোদির হুম। সাথে যে ডিসকাশনটা হচ্ছে ওখানে, এটা হলো মোদির জন্য হলো একটা, সে আলটিমেটলি মোদি ওয়ান, কারণ হলো এটা ওটা গ্রেসের ব্যাপার যে আপনি আপনি আপনার যে একটা যদি গরিব জঙ্গি একটা প্রতিবেশী থাকে, তাই না, এখন যদি আপনি তার সাথে দেখা করেন তা আপনার আপনার প্রকাশ পাচ্ছে আপনি একজন মানে মানে উদার মানুষ। ব্রডারনেসটাই প্রকাশ হলো। হ্যাঁ, কিন্তু মোদি ডিড নট অ্যাকসেপ্ট এনিথিং। মোদি আপনাকে বলেই দিয়েছিল, এবং মিটিং এর আগে যখন আমি লোকটার নাম বলি, খলিলুর রহমান বা সামথিং হবে, যে ওনার মেইন যে ডান হাত আর কি, ওখানে যে গিয়েছিলেন, তো উনি জয়শঙ্করের সাথে লবিং করে প্রথমে, মানে এটা তো প্রথমে ছিলই না, মানে কোনো মোদি বলে দিতে হ্যাঁ, যাবে না, এবং হ্যাঁ, যে দেখা করবে ভারতের না কারণ। আপনারা ইয়ে দেখেন আরএসএস এর হেড সবাই এভরিবডি ওয়াজ রিয়েলি রিয়েলি অ্যাংরি মানে মোদির প্রতি, এখনো তারা চেতে আছে তার উপরে। হ্যাঁ, দেখছি। তো হ্যাঁ, তো খলিল রহমান তাকে বললেন যে আমরা, তো সে যখন রাজি হলো তো ডিরেক্টলি মৌলিক বোধই বলে দিয়েছিল যে তিনটে বিষয়ে কথা বলা যাবে না, সে কোনো কথাই বলতে পারবে না। একটা হলো হাসিনার ব্যাপারে কোনো কথা সে শুনবে না। সেকেন্ডটা হলো যে আপনার আপনার ওই যে আপনার প্রভু, ওনার নামটা কি, চিন্ময় প্রভু, তাকে ছাড়তে হবে ইমিডিয়েটলি। এটা ছিল একটা ব্যাপার। আর হলো যে কোনো ওই ওই ইসের ব্যাপারে কোনো কথাই বলতে পারবে না, ওই সেভেন কি বলে যে সিস্টার্স বা চিকেন। তার বাইরে এখন যেটা হলো ইউনুসের জন্য যেটা হয়েছে, ইউনুসের জন্য এটা একটা জাস্ট ফটোশুট, আমি যেটাকে বলি স্ট্যান্টম্যানশিপ। ও দেখালো যে বসছে, দ্যাটস ইট। কিন্তু ও কোনো কিছু গেইন করেনি। এবং মোদির সাথে এই 5 মিনিটের বা 10 মিনিটের বৈঠকে আসলে ওদের যে পররাষ্ট্র নীতি বা স্ট্র্যাটেজি, ওয়ার স্ট্র্যাটেজি কিন্তু কিছুই চেঞ্জ হয়নি। কিন্তু যেটা হয়েছে, আমি আপনাকে আবার একটা উদাহরণ দিই, যখন আপনার, আপনি মনে হয় দেখেছেন ভিডিওটা, সবাই দেখেছে যে যখন ডোনাল্ড ট্রাম্প বললেন যে আজ থেকে আমি আমার এই সমস্ত দায়িত্ব দিলাম প্রধানমন্ত্রী মোদীকে দিলাম, ঠিক আছে, মোদি ডিড নট সে এনিথিং। মোদি কিন্তু কোনো কিছু বলেনি, ইয়েস নো কিছু বলেনি, সে জাস্ট ওখানে গিয়ে সাইন করলো, দ্যাটস ইট। আসিওনি, কোনো কথাবার্তা বলেনি। কারণ হলো যে ইন্ডিয়ান কিন্তু স্ট্র্যাটেজি তখন থেকে ঠিক হয়ে আছে, ওরা কি করবে ওরা জানে, এবং সেটা হচ্ছে আপনার ত্রিবেদী মানে যে ওখানে যে সেনাপতি অজিত দোভাল, এরা ব্যাপারটা দেখছে, এবং জয়শঙ্কর, ওদের একটা প্ল্যান আছে। তবে প্ল্যানের মধ্যে কিছুটা ভ্যারিয়েশন হবে, কিছু ডিলে হবে, ডিপেন্ডিং আপন বাংলাদেশ কিভাবে খেলে, কিন্তু ওটা কিন্তু রেডি করা আছে। এবং আপনি দেখবেন যে অচিরেই যেটা পাকিস্তানে হয়েছে, বাংলাদেশ একইভাবে হবে জিনিস। বুঝতে পেরেছেন যে ওরা জঙ্গিবাদকে ইয়ে করবে, এবং এটা করবে ওদের স্বার্থেই করবে এরা, কারণ এটা ওদের জন্য প্রচন্ড থ্রেট। যেটা হয়তো 47 71-এ হয়ে যেতে পারতো, কিন্তু তখন আপনার ওই কি বলে যে ইন্দিরা গান্ধীর এতটা ফোর্স ছিল না। তিনি দেখতে পাননি যে এটা আসলে একটা দুটো পাকিস্তান হলো। একজন ভদ্রমহিলারাও সামওয়ান মানে ইন্ডিয়া কেউ বলেছিলেন তুমি আসলে দুটো পাকিস্তান বানালে। তো এটা একটা স্ট্র্যাটেজিক ওভারসাইট ওদের ছিল, যেটা এখন দেখতে পাচ্ছি যে জঙ্গিবাদ বা খিলাফতকে যদি বন্ধ করা না যায়, তবে রিপাবলিক, ভারত একটা রিপাবলিক, বাংলাদেশ একটা রিপাবলিক, রিপাবলিকের কোনো ভবিষ্যৎ নেই। এবং এ দুটো এন্টিটি কখনো সহ অবস্থান করতে পারে না। আপনাকে হয় খেলাফত হতে হবে অথবা রিপাবলিক হতে হবে। এবং পৃথিবীতে যদি পাকিস্তান না থাকে, তারপরে কোনো খেলাফত থাকবে না। এবং আপনি জানেন যে এই খেলাফত যে আইডিওলজিটা ছিল, যেটা মানে হলো রাজার তন্ত্র বা খলিফা তন্ত্র, এটা কিন্তু সেই 1914-এ বা নাইনটিন অটোমান। থার্টি, হ্যাঁ অটোমান অটোমান। ওরাই বন্ধ করে, অটোমান। এটা বন্ধ করেছিল, হ্যাঁ অটোমানরা করেছিল লাস্ট। তো হুম, আপনি চিন্তা লাস্ট করবেন যে অটোমানরা তো খলিফা না, তাই না, ওরা কিভাবে হলো? হলো। অটোমান রাজতন্ত্রটাই খলিফা, ওরা খেলাফত করার চেষ্টা করলো। যখন হেরে গেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, তখন আপনার কামাল আতাতুর্ক এসে পুরো খেলাফতটাকে সে একদম বাতিল বলে ঘোষণা করলো, এবং সে ফোর্স করলো যে প্রতিটা মৌলবীদেরকে দাড়ি কাটতে লাগবে, সে ক্লিন শেভ করতে লাগবে, টুপি পরা যাবে না স্কুলে।
এটা তো কামাল আতাতুর্ক সেই আমলে করে গিয়েছেন, ঠিক আছে। তো এখন এই সময়টা এসে 2025 সালে এসে আমরা বাঙালি জঙ্গিরা খেলাফত খেলাফত করছে, এটা মানে একটা, মানে এটা একটা গাঁজা খাওয়ার মতো একটা অবস্থা। এবং সবাই এটা সাপোর্ট করছে। আমি জানি না যে বাংলাদেশি মুসলমানদের মধ্যে এই উইকনেসটা কেন আসলো, আমি সেটা বুঝতে পারি না। ইন্টারেস্টিং কেন তারা ব্যাপার খেলাফত যে করে? হ্যাঁ, সৌদি আরবের মতো মানে ইসলামিক কান্ট্রিও কিন্তু সৌদি যুবরাজ না। অনেক কিছু চেঞ্জ করে ফেলছেন তিনি। হুম, এবং আমি এই রোজার সময় দেখলাম যে একটা খবরে দেখছিলাম সৌদি আরবের, উনি মানে বাচ্চাদেরকে নিয়ে যে মসজিদে চলে যায় এটা করা যাবে না, আজানের হুম। একটা ইয়া একটা সার্টেন কিছু নিয়ম দিয়ে দিয়ে দিয়েছেন। তো আমরা ঢুকে যাচ্ছি, ওনারা সবাই বেরিয়ে যাচ্ছে। টিটু ভাই না না, আমরা কিন্তু ওরা যেটা করছে, না না, একটু আমি এখানে একটা ওরা কিন্তু নিজের দেশে কিন্তু খেলাফত চালাচ্ছে না। এই যে বিন চালাচ্ছে না। সালমান বলেন, হ্যাঁ, ওরা কিন্তু এখনো যে মোদি যখন গেল আপনার কুয়েতে না ইয়েতে গেল না, ও কিন্তু প্রচন্ড ভাবে ওরা ইয়ে করলো, লাল গালিচা দিয়ে শুভেচ্ছা জানালো। হ্যাঁ, কারণ ওরা হলো ভারতীয় পুঁজিতে বিশ্বাসী, সবাই ভারতের সাথে ব্যবসা করতে চায়। এবং ওরা জানে, আমেরিকা ইউকে সবাই জানে যে ভারত একটা অত্যন্ত প্রচন্ড একটা ওয়ার্কিং ফোর্স, মানে সব ইয়েস। ট্যালেন্ট গুলো আছে এবং এটা, এই যে জনসম্পদটা ভারত তৈরি করেছে নেহরুর পলিসির মাধ্যমে, এটা ইনক্রেডিবল। এবং এই ট্যালেন্ট ছাড়া কোনো জাতি এখন আর জেগে উঠবে না। মানে আইটির জগতে যদি বলেন আপনি, মডার্ন টেকনোলজি বলে, ভারত ছাড়া সম্ভব না, তাই না? ব্যবসার ক্ষেত্রে বলেন, ভারতের কাছে সম্ভব না, তাই না? আর এখানে আমরা যাচ্ছি, যদি আমার আমার সবচেয়ে খারাপ লাগছে ইউনুস যে ভদ্রলোক আপনার, সে দাবি করছে সে ইকোনমিক্সে ডক্টরেট করেছে, কিন্তু বাংলাদেশের ইকোনমিকে এই 12টা বাজিয়ে দিল। আমি কিন্তু অন্য কিছু, এভরিথিং ইউ ক্যান রিকভার, তাই না? জঙ্গিদের শেষ করা যাবে, সবকিছু হবে, কিন্তু অর্থনীতিতে আমরা 100 বছর পিছিয়ে গেলাম। অর্থনীতিতে একদম 12টা বাজিয়ে দিলেন। আপনি কি করবেন, তাই না? মানুষ তো এখন না খেয়ে মারা যাচ্ছে, এই অভাবটা তো 71-এও ছিল না। না। বুঝতে পেরেছি, এটা হলো আমার মেইন দুঃখ এখানে, ঠিক আছে। টিটু টিটু ভাই, আমরা একদম শেষের দিকেই চলে এসেছি, কিন্তু এখন আমি হ্যাঁ। আপনাকে যে কথাটা জানতে চাই, আপনার ব্যাখ্যা জানতে চাই, বিশ্লেষণ। সেটা হুম। হচ্ছে ইউএস এর সাথে ইউনুসের একটা অ্যালায়েন্স ছিল, এটা ওটা আপাতত শেষ। লুজ হয়ে হুম। গেছে। ইন্ডিয়ার সাথে তো কোনো ধরনের অ্যালায়েন্স নাই। চায়নার সাথে উনি একদম চেষ্টা করেছিলেন, চায়নাও খুব কোল্ড বিহেভ করেছে আমাদের আশেপাশে। হুম। যেটা পাকিস্তান এমন কোন দেশ না যেটা নিজেই একটা উইক কান্ট্রি। সো না, পাকিস্তান পাকিস্তান ফকির। তো একটা একটা বেগার। হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ, আমাদের হয়ে থেকে গেছে। খারাপ অবস্থা পাকিস্তানে। মাঝখানে ইউনুস, আপনি বলছেন সেনাবাহিনী এবং জামাত, সেটা তো আছে, কিন্তু আমরা ইউনুসকেই দেখছি। উনি পুরো বিষয়টাকে, উনার মনস্থিত কিভাবে কি হবে, এটা সামাল দেওয়া হবে কিভাবে? বা কারণ কোনো মানে জিও পলিটিক্যালি আমরা তো একটা এমন একটা দেশ যেখানে আমাদের একটা মিত্র শক্তি লাগবে, বন্ধু। আমাদের সাথে রাশা নাই। ইউনুস কিন্তু সবার সাথে ট্রাই করেছে, ইন্ডিয়া, ইউএস, চায়না, সব জায়গাতেই ফেল হয়েছে। আমি আবার বলি যে ইউনুস একজন ভণ্ড লোক। হ্যাঁ, কারণ ইউনুস যদি আসলে যদি অর্থনীতিতে নোবেল প্রাইজ কি বলেছে, ডক্টরেট করে শান্তি। থাকে, ওর বোঝা, হ্যাঁ, হ্যাঁ, তাই না? ওর বোঝা উচিত ছিল, ইউনুসের বোঝা উচিত ছিল এখন পৃথিবীতে ব্রিক্স এর পৃথিবীতে ব্রিক্স, আলটিমেটলি উইদিন 10-15 ইয়ার্স ব্রিক্স উইল বি দ্য মোস্ট পাওয়ারফুল অ্যালায়েন্স। এবং ও সেই 1996 থেকে ও আমেরিকান ক্লিনটনদের চামচামি করে আসছে, না, হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই পুরোপুরি চালটাই ক্লিনটনদের চাল, ক্লিনটন স্টোরসের চাল, তাই না? ও যদি অর্থনীতি বুঝতো তাহলে এটা করতো না। কারণ ওর তো দরকার নেই, ওর প্রচুর টাকা বসে আছে, কেন করবে এটা? একটা, আপনি অনেকটা ওই যে ইয়ের মতো যে ডন কুইকজট একটা গল্প পড়েছেন কিনা, যে মানে যারা ওই উল্ট টাইমের মানে সময়ের উল্টো দিকে যারা হাঁটে আর কি, মানে হ্যাঁ, অনেকটা। বুঝতে পেরেছি। তো এ যেহেতু অর্থনীতি কিছুই বোঝে না, সে ওদের পাল্লা, ওদের ইয়েতে মাঠে নামলো। অবশ্য ওর একটা ব্যক্তিগত ইয়ে ছিল, যে অ্যাম্বিশন ছিল প্রেসিডেন্ট হবে, এটা সেটা সেটা ছিল, কিন্তু ও বুঝতে পারা উচিত ছিল। আমরা যদি বুঝতে পারি যে ইউএস ন্যাটো অ্যালায়েন্স ভবিষ্যতে গন টোটালি, এই ফায়ার পাওয়ারটা শেষ হয়ে গেলে পরে আপনি যুদ্ধ করতে পারবেন না। যদি ইফ ইউ হ্যাভ ডোন্ট হ্যাভ মানি, আপনি কি সৈন্য না থাকলে আপনি কিভাবে যুদ্ধ করবেন, তাই না? তো এটা একটা ও বোকামি, মানে কি, এটা চরম বোকামি করেছে, কিন্তু ও সঠতার সাথে এটাকে ঢাকার চেষ্টা করছে, দিস ইজ নাম্বার ওয়ান। চেষ্টা করছি। তো ও কি হবে, ভবিষ্যৎ কি হবে, আলটিমেটলি হি হ্যাজ টু গো। না, তো ওনার ও ভবিষ্যৎ যেহেতু ভাবছি না। আমি বলতে চাচ্ছি দেশে, উনি তো একটা, হ্যাঁ, উনি তো ক্ষমতা লোভী, লোভসু এবং প্রচন্ড উচ্চাভিলাষী একজন মানুষ, সৎ মানুষ। ওনার, কিন্তু ওনার কারণে যে আমাদের 18 কোটি বাঙালি, আমাদের হুম, আমাদের দেশে একটা অস্তিত্ব সংকটে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমাদের কি হবে? আমাদের আসলে আমরা আচ্ছা, কিভাবে ঘুরে দাঁড়াবো? আমাদের, না না, উই আর গন, বাংলাদেশ শেষ। কারণ আমি বলি যে অর্থনৈতিক মেরুদণ্ডটা ভেঙে গিয়েছে, বুঝতে পেরেছেন আপনার মানে, হাসিনা যেভাবে করেছিল, যে যেটার জন্য হাসিনার অনেক লিমিটেশন ছিল, ঠিক আছে, সে ফোরসাইট ছিল না। যেমন আমি হয়তো চাইতাম যে সে বঙ্গবন্ধুর মতো বাকশাল করুক,
করে কাঠামোটাকে ধরে রাখার চেষ্টা করো। ইউনিট ইউর পিপল, তাই না? আপনাকে যে, যেমন 12 বছর পরে একটা দেশ মানে 5 মিনিটে প্রধানমন্ত্রী ভেঙে চলে যাবে, মানে ভেঙে যাবে, 40টার মধ্যে হারিয়ে মানে পার হয়ে যাবে, এটা সম্ভব না পৃথিবীর কোথাও। তার মানে আওয়ামী লীগের কোনো ফাউন্ডেশন ছিল না, করতে পারেনি, ঠিক আছে। কিন্তু যেটা হাসিনা করেছে, সে বাংলাদেশটাকে যেভাবে হোক না কেন ভারতের সাথে সম্পর্ক করে, চান করে এটাকে মিডল ইনকাম কান্ট্রিতে পরিণত করেছে। এটা হিউজ ক্রেডিট, তাই না? এবং একটা মিডল ক্লাস তৈরি করেছিল, তাই না? এটা একটা অসম্ভব, যেটা ভারতও পারেনি, পাকিস্তান তো পারেনি, ইন্দোনেশিয়া পারেনি, সেটা করেছিল সে। মিডল ক্লাসটা একদম শেষ, বুঝতে পেরেছেন? কয়টা আমি শুনলাম যে প্রায় 71% আপনার ইয়ে চলে গিয়েছে, বিনিয়োগ চলে গিয়েছে। চলে গেছে, হ্যাঁ। কতটা, প্রায় 2 লক্ষ আপনার বস্ত্র শ্রমিকরা এখন বেকার, তাই না? বেকার আপনি হয়ে তাহলে আছে। কি, অন্য কোনো শিল্প নেই, তাই না? আপনি তাহলে কিভাবে ইকোনমিটা ইয়ে করবেন? তো এখন ইউনুসের বিচার হবে, যদি বেঁচে থাকে আমার মনে হয় হার্ট অ্যাটাক করে মারা যাবে, বাট যদি না হয় তার বিচার বাংলাদেশে হবে। হাসিনার উচিত ইউনুসের যে সম্পদ আছে ওটাকে, এইসব সম্পদ ইয়ের মতো, বিন সোলাইমানের মতো, এগুলো টেনে নিয়ে এসে দেশে রাষ্ট্রীয় ইয়েতে, অর্থনীতিতে পরিণত করা, ওর শিল্প কারখানা নিয়ে আসা, এটা করা উচিত। এবং আলটিমেটলি যেটা হবে, যে দুটো তথ্য এসে এখানে, যে ভারতের একটা বড় অংশ এবং সেনাবাহিনী চাচ্ছে বাংলাদেশটাকে ভেঙে ফেলতে। হ্যাঁ, এটা শুনেছি, ভেঙে এটা বলতে চাচ্ছিলাম আপনাকে। বাংলা মানে হিন্দু বাংলা এবং মুসলিম বাংলা করতে, মুসলিম বাংলা করে ওটাকে পাকিস্তানের মতো কন্টেন্ট করে ফেলতে। এবং ওটা এটা সেলফ ডিস্ট্রাক্ট করবে একটা সময়, কারণ মুসলিম বাংলাদেশ বাঁচা মানে কোনো মুসলিম কান্ট্রি, মুসলিম কান্ট্রি সে বেঁচে থাকার কোনো ইয়ে নাই তাদের, দে ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি, তারা অটোমেটিক ওই বোমার মতো নিজে সেলফ ডিস্ট্রাক্ট হয়ে যায়, ঠিক আছে। এবং হিন্দু বাংলাটা ভারতের একটা অংশ, ইট ইজ ওয়ান প্ল্যান। তো আমার মনে হয় এটা আলটিমেটলি হবে না, কারণ এখনো ওদের, যেহেতু দুই বাংলার ব্যাপার, বাংলা বাংলা তো একটা ভারতীয় জাতিগোষ্ঠী, তো বাংলাদেশ বাংলাদেশই থাকবে। তবে ইন্ডিয়া পুরোপুরি আপনার জঙ্গিবাদকে পুরোপুরি ক্লিন আউট করে ফেলবে, যেটা আমার মনে হচ্ছে, এবং সেনাবাহিনীকে দিয়ে এটা করাবে। মানে যেটা হয়, যে আপনি যদি ইয়ে দিয়ে কি, মানে দত্তুদেরকে যে দত্তু ধ্বংস করান, দেন ইউ হ্যাভ বেটার, মানে গুড লাইফ ফর দ্য পিপল আর কি। তো আমার মনে হচ্ছে সেনাবাহিনী দিয়ে জঙ্গি পার্টটাকে শেষ করবে, করে দিয়ে হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে এবং ডেমোক্রেটিক ধারা আবার চালু করবে। ইট উইল টেক টাইম, মানে এটা না, সরি, এটা সময় লাগবে না, কিন্তু তারপরে রিস্টোর করতে তখন হয়তো ভারত বা চায়না সাহায্য ছাড়া উপায় হবে না এটাকে তার করানো। বাট এই ইয়েটা যে আছে, যে আপনার কি বলে, যে অবৈধ কি বলেন এটাকে, যে রেজিম যেটা আছে, এটা অচিরেই শেষ হয়ে যাবে। এবং আমার খুব ভালো লাগবে যদি সেনাবাহিনীকে, কারণ আমাদের সেনাবাহিনী আসলে আমাদের কোনো কাজ করছে না দেশের, ইটস নট এ রিসোর্স ফর দ্য কান্ট্রি, ঠিক আছে। আমার মনে হয় যে সেনাবাহিনীটাকে ইয়ে করে ডিকমিশন করে দিয়ে এটাকে পুলিশ বাহিনী বানিয়ে হয়তো মানে অনেকটা ল অ্যান্ড অর্ডারকে ঠিক করা যাবে। বা ওদেরকে হয়তো আপনার ইয়ে করা যেতে পারে, যে ওরা কি বলে, যে ইউএন এর কাজ করলো, করে সেলফ ফান্ডেড হয়ে আর্মি চললো, এবং ওরা ক্ষমতার কোনো ইয়েতে ওদের কনস্টিটিউশন রাইটটা নিয়ে যাও, যে যাতে করে সেনাবাহিনী না আসতে পারে। যদি প্রধানমন্ত্রী না থাকে, সেটা হবে স্পিকার বা রাষ্ট্রপতি, এরাই আলটিমেটলি সাংবিধানিক ধারাবাহিকতা করবে, নট আর্মি। এটা হওয়া উচিত ডাউন দ্য ট্র্যাক, যেটা আমি মনে করি। হ্যাঁ, আমাদের দেশটা যদি আবার আমরা আমাদের মতো করে পাই, রিগেইন করতে পারি, তারপরে ইকোনমি খারাপ হয়েছে, ভালো হবে, সময় লাগবে, আমাদের প্রজন্ম সেটা ঠিক করবে। কিন্তু এই মুহূর্তে আমাদের যে অস্তিত্বের সংকট, আমাদের 18 কোটি মানুষ, 17 কোটি মানুষের যে জীবন বিপন্ন অবস্থা, এ থেকে তো মুক্তি পাওয়াটা আমাদের অতি দ্রুত। কারণ ইউনূসের হ্যাঁ, মতো হ্যাঁ। এবং তার যে সাঙ্গপাঙ্গ, এদের যে এই যে এত শুট, এত শট, এবং সমস্ত জঙ্গিগুলা বাইরে, অস্ত্র বাইরে, অস্ত্র অন্য দেশ থেকে, পাকিস্তান থেকে নাকি অস্ত্র আসছে, আমাদের থানা লুট হয়ে গেছে, কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি, করার কোনো চেষ্টাও নেই, জঙ্গিগুলা বাইরে। তো এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে তো আমাদেরকে পরিত্রাণ পেতে হবে আলটিমেটলি হ্যাঁ, আমাদের। অ্যাবসলিউটলি। আমি দেখছি এখানে, আমি যে কমেন্টটা করবো, যে আসলে এখানে জঙ্গির যে বাহিনীটা এবং অস্ত্র, এরা আসলে আর্মি এবং জামাতের বি টিম। আমি জানি না আপনারা কেন এটা দেখতে পাচ্ছেন, এটা আসলে বি টিম, বাংলাদেশ আর্মি এবং জামাতের, মানে কম্বাইন্ড। কারণ হলো যে আপনি যদি, গভর্নেন্স ভালো না থাকে, আপনি কখনো তো শান্তি আসবে না, না। শৃঙ্খলা আসবে না। আপনি এট দ্য টপ লেভেলে যদি ডেমোক্রেসি না থাকে, এটা তো সবসময় ফিল্টার করে নিচে গিয়ে। উপরে যদি অবৈধতা চলে, নিচেও চলবে, তাই না? এখন এটাকে সলভ করতে হলে আপনাকে ওই টপ লেভেলে গিয়ে আপনাকে সুশাসন বা গভর্নেন্সটাকে নিয়ে আসতে লাগবে। সেটা একটা ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে সম্ভব। এটা কখনো আর্মি, ইউনুস বা জামাতকে দিয়ে সম্ভব না, কারণ এরা না, জনগণকে প্রতিনিধিত্ব করে। ছোট ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আশা করি পরবর্তীতে আপনার সাথে যখন কথা বলবো, তখন একটু আমাদের যেমন এখন কিন্তু আমরা একটা ইয়ে পেলাম,
যে ইউনুস আসলে, ইউনুস এবং তার যে সাঙ্গপাঙ্গরা, তারা মোটামুটি ভাবে বৈশ্বিক ভাবে একা। এটা তো একা, একটা অ্যাবসলিউটলি। না, অ্যাবসলিউটলি ওরা একা এটা। ওরা লুটতারাজ করছে, ওরা হ্যাঁ, চাঁদাবাজি করছে, যেটা আমি লুটতরাজ বলিনি। করছে, দেশের মানুষকে অত্যাচার করে একদম শেষ করে ফেলছে। হুম, আমাদের হুম, সংখ্যালঘু ভাই বোনেরা, যারা ধর্মীয় ভাবে হুম, সংখ্যায় কম, এবং আমাদের দেশের নারীরা, আমাদের দেশের হুম, কন্যা শিশুরা, মুক্তিযোদ্ধারা, কেউ রেহাই পাচ্ছে না। হুম, প্রত্যেকের দোকানপাট দখল করে ফেলছে। সংবাদপত্রের কোনো স্বাধীনতা নেই, সংবাদপত্র এগুলো হুম, কথা ছাপতেও পারছে না। ওয়ার্ডিংটা পর্যন্ত নাকি ঠিক করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তো তারপরেও কিন্তু আমরা দেখেন, আপনার সাথে যখন প্রথম কথা বলেছিলাম, তারপর থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা 9 মাস বা 8 মাস পরে আমরা একটা জায়গায় এসছি যে ইউনুস এবং তার বাহিনীর অবস্থানটা আসলে কোথায় কনসেন্ট্রেটেড হয়ে আসছে, তাই তো? হ্যাঁ, যে একদম শক্তিতে, পজিটিভ। সামর্থ্যে, বয়সে কোনো সাপোর্ট তাদের নাই। আশা করি আগামীতে যখন কথা হবে আমাদের, আরো ভালো কিছু আমরা, আম, একটা ভালো অবস্থানে আমরা যেতে পারবো। আপনি আচ্ছা, আমাকে, মুক্ত হ্যাঁ, বাংলাদেশের কথা বলবেন? মুক্ত মুক্ত বাংলা, বাংলাদেশের কথা বলবেন? হ্যাঁ, আচ্ছা। নিঃশ্বাস ফেলবো, আমাদের বাচ্চারা আবারও আগের মতো নিঃশ্বাস ফেলবে, রাতের বেলা পাহারাদার নিয়ে বাইরে যেতে হবে না, মুক্ত বিহঙ্গের হুম। মতো ঘুরবে। হ্যাঁ, হ্যাঁ, এটা মানে 55 বছর লম্বা সময়, তাই না? এটা যে আবার হবে আমি কখনো আশা করিনি, হয়তো আপনিও আশা করেনি এই ব্যাপারটা যে ঘটবে, তাই না? আমরা আবার রথে, উল্টো রথে হেঁটে যাব, এটা আমি কখনো আশা করিনি, না, হয়তো আপনিও কখনো করেননি। আশা করিনি, না, কখনো করিনি। অনেক ধন্যবাদ টিটু ভাই সময় দেওয়ার জন্য। আবারও কথা হবে, আপনি ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। দৃষ্টিকোণ অল দ্য বেস্ট, একাত্তরের থ্যাংক পক্ষ ইউ। থেকে কৃতজ্ঞতা জানাই, যখনই আপনাকে চাই আপনার সাথে কথা বলতে পারি, অনেক কিছু জানতে পারি। আমরা আবারও কথা বলবো। আমি অত্যন্ত গর্বিত ফিল করছি আপনাদের সাথে এই সময়টা যে কথাবার্তা বলতে পারছি। আমাকে, আপনাকে অনেক ধন্যবাদ এই সময়টা দেওয়ার জন্য এবং এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পার। অনেক থ্যাংক ধন্যবাদ। ইউ। বাই বাই। শুধু দর্শক শ্রোতা, আশা করি আমাদের অতিথির কথা, টিটো ভাইয়ের কথা আপনাদের ভালো লেগেছে, এবং আমরা সবগুলো সেক্টর আমরা চেষ্টা করি আপনাদেরকে জানাতে। তারপরেও আমি বলবো যে আপনারা সবাই সাবধানে থাকবেন। আমার যে প্রতিবেশী ভাই যে ধর্মেরই হোক না কেন, আমরা একসাথে মিলেমিশে থাকবো। দেশটা আমাদের, এই দেশের মানুষকে, এই দেশের প্রতিটি সদস্যকে রক্ষা করার দায়িত্ব আমাদের, এবং দেশটাকে ভালোবাসা এবং রক্ষা করার দায়িত্ব আমাদের, এবং সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু তরুণ প্রজন্মের। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের শুভকামনায় আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।